এই যে রসিদ আমাদের এরকম আমাদের প্রতি মাসিক বছরের রসিদ আছে। আপনাদের তো এইটা নিয়ে করতে হবে, চেক করতে হবে। এইটা ওই যে বনানী মিরপুর উত্তর মানে এই উত্তর সিটি কর্পোরেশনের রসিদ। হুম এটা আপনাদের তো ঠিক স্বীকার আছে, করবে না। রসিদ আমি এখানে আপনাকে কয়টা বলি, রসিদ কতটা রসিদ আপনি আমাকে এখানে ক্যামেরাতে দেখাতে পারবেন আমি জানি না। আমি আমার ব্যক্তিগতভাবে আপনার প্রতি কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের আগ্রহ কোনো কিছুই নাই, কিন্তু আমি বলি আমাদের যে এখানে আপনাকে বলি, প্রতিবেদনটি এসছে সেটি এখানে ফাঁক অবশ্যই কথাটা একদম, বলি। হ্যাঁ, এটি ভয়ঙ্কর প্রতিবেদন। এটিকে আপনি সরাসরি কি নাকচ করছেন? এই সংখ্যা একটা খুব স্পষ্টভাবে সংখ্যাটা বলেছে যে তারা প্রমাণ সহকারে পেয়েছে মাত্র 65টি কবর তারা পেয়েছে, আমি যাদেরকে আপনাকে আপনারা বলি, কবরস্থ করেছেন। আমাদের কাছে আসতে কিন্তু হবে, তো আমাদের কাছে আসতে হবে। এবং আমি এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গেছি, হাইকোর্টে রিট পিটিশন আপিল করছি, জানো আমি আমার বিধবা আমাদের বৈধভাবে ওপেন কবরস্থ করতে পারি, বৈধভাবে যেন আমি কবরস্থ করতে পারি, সেজন্য আমি পিটিশন পর্যন্ত ডালছি। জি, হাইকোর্ট এটার ব্যবস্থা নেওয়ার কথাও বলছে, কিন্তু আজ পর্যন্ত সিটি কর্পোরেশন বলেন, পুরো বাংলাদেশের সরকারি কবরস্থান বলেন, কেউই দায়িত্ব নেয় নাই। আমাদের এই বাবা মাদের গোপন ভাবে কবর দিতে হয়, কারণ আমাদের ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, পরিচয়পত্র নাই, নাম নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই। তখন আমরা কি করি, আমরা আমাদের যে স্টাফ আছে, আমাদের সহকর্মী আছে, তাদের আপনজন সাজাইয়া, কেউ দাদা, কেউ নানা, কেউ চাচা সাজাই সাজাই এই কবরস্থ করছি। রসিদগুলি তো আমার কাছে আছে, তারা তো কবরস্থানে যে খুঁজলে পাবে না। আপনি বলেছেন যে আপনারা কবর কবরস্থ করেছেন যে লাশগুলো, সেগুলোর সংখ্যা নিয়েও তারা একটা বড় ধরনের অভিযোগ করেছে। সেখানে দেখা যাচ্ছে আমি আপনাকে মরদেহ বলি, আমি আপনাকে বলি, এই আপনি এই 3টি বিপদটা নিয়ে আমি কবরস্থানে দুই হাজার আপনারা আঠারো বলেছেন সাল থেকে 900 মানুষকে আপনারা কবরস্থ করেছেন, আরো দাফন বেশি করেছেন। হবে, তার আরো বেলা বেশি হবে। প্রমাণ সহ করে তারা দাবি করেছে, তারা দেখিয়েছে দাবি করলে হবে না। আপনাকে আমাদের তারা এখানে একটা প্রমাণ। প্যাচ বলি, আপনাদের এখানে আপনাকে একটা আমাদের এখানে প্যাচ বলি। প্যাচটা হলো কি, আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করতেছিলাম, এবং এটা নিয়ে আমি সিটি কর্পোরেশনকে প্রায় 2বার চিঠি দিছি। এবং হুম, সিটি কর্পোরেশন না, পুরো বাংলাদেশের প্রশাসনে বড় বড় ক্ষমতাধর যারা আছে, যারা এই বিষয়গুলি নিয়ে সমাজসেবা বিষয় নিয়ে কাজ করে, তাদের কাছে চিঠি দিচ্ছি। এবং আমি এটা নিয়ে হাইকোর্ট পর্যন্ত গেছি, হাইকোর্টে রিট পিটিশন আপিল করছি, জানো আমি আমার বিধবা আমাদের বৈধভাবে হুম। ওপেন কবরস্থ করতে পারি। সেই বৈধভাবে যেন আমি কবরস্থ করতে পারি, সেজন্য আমি পিটিশন পর্যন্ত ডালছি। জি, হাইকোর্ট এটার ব্যবস্থা নেওয়ার কথাও বলছে, কিন্তু আজ পর্যন্ত সিটি কর্পোরেশন বলেন, পুরো বাংলাদেশের সরকারি কবরস্থান বলেন, কেউই দায়িত্ব নেয় নাই। আমাদের এই বাবা মাদের গোপন ভাবে কবর দিতে হয়, কারণ আমাদের ভোটার আইডি কার্ড নাই, জন্ম নিবন্ধন নাই, পরিচয়পত্র নাই, নাম নাই, ঠিকানা নাই, কিচ্ছু নাই। তখন আমরা কি করি, আমরা আমাদের যে স্টাফ আছে, আমাদের সহকর্মী আছে, তাদের আপনজন সাজাইয়া, কেউ দাদা, কেউ নানা, কেউ চাচা সাজাই সাজাই এই কবরস্থ করছি। রসিদগুলি তো আমার কাছে আছে, তারা তো কবরস্থানে যে খুঁজলে পাবে না। সেই কবর এই মানে রসিদগুলি দিতে হবে আপনি আমাদের অন্য কাছে। মানুষকে আপনার দাদা বলে কবরস্থ করেছেন, এটা কি হ্যাঁ, হতে পারে? এটা আমার না, শুধু আমার সহকর্মীদের। এটারই কি প্রমাণ আছে? আপনি আপনার দাদা নানা বলে কবরস্থ এই যে করেছেন, এটারও কি প্রমাণ আছে কিনা? আমাদের প্রমাণ আছে, প্রমাণ আছে, থাকবে না কেন? মানে আমার এই ধরনের কবরস্থানের আপনি ফাইলটা আপনাকে। 900 মানুষকে আপনি আপনার আত্মীয় স্বজন বলে এবং কবরস্থ আমি করেছেন বলি, আমরা এক এক দিনে আপনাদের বলি, আমাদের এমনও দিন গেছে 3 থেকে আপনি 10 বছর ধরতে হবে। হুম। একদিন ধরলে তো হবে না, 1 বছর ধরলে হবে না, 10 বছরের কথা বলছি আমি। আর সিটি আমাদের কর্পোরেশন এখানে চেনে না মৃত্যুটা, আপনারা এই আমাদের কাজ এখানে করেন? মৃত্যুটা এটা প্রতিনিয়ত হয়। সিটি কর্পোরেশন আপনাদেরকে চেনে না? আপনাদের সাথে তো সিটি কর্পোরেশনের পরিচয় আছে, আপনাকে বাংলাদেশ সবাই আমাদের চেনে। এখানে আমি বলি, আমাদের দেশে সবাই চিনে, তো সবাই তাহলে চিনে। আপনার অন্য পরিচয় দিতে কিন্তু হবে কেন? ঘুষ ছাড়া এখানে কবরস্থ হয় না। বড় কবরস্থানে আপনাকে কাঠের গর্তের জন্য আলাদা টাকা দিতে হবে, বাঁশের জন্য আলাদা টাকা দিতে হবে, মুলি বাঁশ কিনে দিতে হবে, সবকিছুর জন্য। এবং একটা কবর থেকে 8 থেকে 14 হাজার টাকা খরচ হয় হুম। বাংলাদেশে। এবং গোপনে টাকা দিলে কবর দিতে পারবেন, গোপনে টাকা না দিতে পারলে কবর দিতে পারবেন না। এই এই যে কারণে আপনারা অন্য উপায় অবলম্বন করেছেন। এই যে এগুলি দেখাচ্ছি, এই যে এই মাসের রসিদ। এবং হুম। এই মাসের আপনাকে 15, এই যে রসিদ আমাদের এরকম আমাদের প্রতি মাসিক বছরের রসিদ আছে। আপনাদের তো এইটা নিয়ে করতে হবে, চেক করতে হবে। এইটা ওই যে বনানী মিরপুর উত্তর মানে এই উত্তর সিটি কর্পোরেশনের রসিদ। হুম এটা আপনাদের তো ঠিক স্বীকার আছে, করবে না। রশিদ আমি এখানে আপনাকে কয়টা বলি, রশিদ কতটা রশিদ আপনি আমাকে এখানে ক্যামেরাতে দেখাতে পারবেন আমি জানি না। আমার ব্যক্তিগতভাবে আপনার প্রতি কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের আগ্রহ কোনো কিছুই নাই, কিন্তু আমি বলি আমাদের যে এখানে আপনাকে বলি, প্রতিবেদনটি এসছে সেটি এখানে ফাঁক অবশ্যই কথাটা একদম, বলি। হ্যাঁ, এটি ভয়ঙ্কর প্রতিবেদন। এটিকে আপনি সরাসরি কি নাকচ করছেন? এই সংখ্যা একটা খুব স্পষ্টভাবে সংখ্যাটা বলেছে যে তারা প্রমাণ সহকারে পেয়েছে মাত্র 65টি কবর তারা পেয়েছে, আমি যাদেরকে আপনাকে আপনারা বলি, কবরস্থ করেছেন। আমাদের কাছে আসতে কিন্তু হবে, তো আমাদের কাছে আসতে হবে। এইখানে সিটি আপনাদের কর্পোরেশনের যে কাছে গেছে, লোকগুলো আপনারা আছে, তো নাকি সেরকম ভাবে সহযোগিতা করেননি। কে বলছে আমাদের সাথে তারা যোগাযোগই করে নেই? আপনি আমার আর গতকালকে একটা দর্শকদের কাছে ভিডিও, একটু বলেও রাখি, আমি কিন্তু এই প্রতিবেদনটি যারা করেছে, জনাব তার নাম হলো মানে সেই দুজন সাংবাদিকের নাম হলো
উনি আমার কাছে গত 1 সপ্তাহ 10 দিন আগে বলুন, হ্যাঁ। আসছিল, এসে যেটা বলছে উনি আমাকে নিয়ে আমার ব্যক্তিগত ছোটবেলার জীবনে নিয়ে একটা হিস্ট্রি করতে চায়। হ্যাঁ, আচ্ছা, তার মানে গেছে সানাউল হক সানি, তারা সহকারে আরেকজন আছে। এবং তারা আমি আমি আমার আমি এই আপনার কর্মকাণ্ড সাথে নিয়ে আমি আজকের যখন এই ইন্টারভিউতে তাদেরকেও রাখবার চেষ্টা করেছি। আমি তাদের সাথে একটু আগেও কথা বলেছি, তারা যে জবাবটি দিয়েছে, কারণ দর্শকদের একটু বলে রাখা ভালো, না হলে শুধুমাত্র আপনার সাথে কথা বলছি, তাদেরকে ছাড়া অনেকে প্রশ্ন করতে পারেন। সে কারণে আমি বলে রাখছি যে আমাদের এখানে সবসময় আমরা সব পক্ষকে রাখবার চেষ্টা করি, যে কোনো ধরনের ঘটনা যেন মোকাবেলা করে প্রকৃত ঘটনাটি সাধারণ মানুষ জানতে পারে। সেই জন্য আমি যোগাযোগ করেছি, নিজে যোগাযোগ করেছি, তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যেটি, তার উত্তর ছিল এই যে ভাই, আমরা কথা বলতে আনইজি ফিল করছি, যেহেতু পত্রিকায় কাজ করি, লাইভে কথা বলতে একটু ভীতি কাজ করে, তাই এই মুহূর্তে তারা হয়তো এই লাইভে যুক্ত হতে পারছেন না। তাছাড়া অন্য ভয় কাজ করছে তাদের। এ হলো তাদের জবাব। বলুন আপনি। এইখানে আমি বলি, তারা আমার সাথে যখন যোগাযোগ করছে তখন আমার জীবন হিস্ট্রি নিয়ে একটা তারা স্টোরি করবে বলে গেছে, এবং তাদের সাথে আমি 2 ঘন্টা গল্প করছি, আমার ব্যক্তিগত জীবন, আমার ভালোবাসার জীবন, আমার লাইফের সব গল্প করছি। তখনও তারা বলে না যে দাদা আপনাকে নিয়ে একটা দুর্নীতির প্রতিবেদন করতেছে। হ্যাঁ, ওরা কালকে যখন ভিডিওর আপ দিবে রাত 8টা কি 8:30 দেখবেন, আমি ওই কল রেকর্ডটা ফাঁস করেছি, তখন ওরা বলতেছে আপনার নামে প্রতিবেদন হয়েছে, এবং 4 মাস বৈশা। এইটা পুরোটা মিথ্যা কথা। ওরা ওদের সাথে দ্বন্দ্ব জড়াইছে ঈদের পরে, এই সাংবাদিকদের সাথে আমি দ্বন্দ্বেই জড়াইছি হলো ঈদের পরে, এবং ওরা 4 মাস ধরে কিভাবে তদন্ত করে দ্বন্দ্ব ঈদের পরে। জড়িয়েছেন মানে এই কিসের এই দ্বন্দ্ব? কালবেলায় আপনাকে বলি, এই কালবেলায় ঈদের সময় 8 থেকে 10টা নিউজ করেছে আমার ভালো ভালো, আমার পজিটিভ নিউজ করেছে এই কালবেলা 8 থেকে 10টা, এবং ঈদের দিন সারাদিন ছিল এই কালবেলার সাংবাদিক। এর মধ্যে আমি খারাপ হয়ে গেলাম। কেন হয়েছে? ঈদের দিন সন্ধ্যায় শ্যামলীতে একটা অজ্ঞাত মা বাবাকে তুলতে গেছি, সেইখানে আমি সারাদিন ইন্টারভিউ দিছি ঈদের দিন, 20 থেকে 25টা চ্যানেলে দেখবেন, আমার পেজে আইডিতে আছে নিউজগুলি। এবং আমি ইন্টারভিউ দেওয়ার পরে রাত 10টা 10:30 যখন আমি শ্যামলীতে একটা অজ্ঞাত বাবাকে তুলতে যাই, তখনই একজন সাংবাদিক আমার মুখের সামনে একটা মোবাইল ধরে লাইট জ্বালাই বলতেছে আপনি এই রোগীটার সম্বন্ধে কিছু বলেন। আমি যখন একটা মানুষকে তুলতে গেছি তখন আপনার কেন নিউজ করতে হবে? আপনি আগে কেন নিউজ করেন না যে এই মানুষটা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছে, মরে যেতেছে, মুখ থেকে লালা বের হয়ে গেছে, মারা যাবে এখনই? প্রশাসন আগে আসেন, সরকার আগে আসেন, সমাজসেবক যারা আছে তারা আগে আসেন, সেটা কেন বলে নাই? আমি যাওয়ার পরে কেন নিউজ করতে হবে? কারণ আমার ফেস ভ্যালুটা ভালো, আমাকে সোশ্যাল মিডিয়ায় মানুষ চিনে, দেন ওই সময় নিউজ করলে ভিউটা বেশি পাবে। এবং আপনাকে বলি, এই যে নিউজটা হয়েছে পুরোটাই হলো ভিউর ধান্দা। এবং আপনাদের একটা জিনিস বলি, যদি আমি কিডনি পাচার করি বা যে কোনো অঙ্গ কাইটাই বেছে বেলাই, কিনছে ডাকে বাংলাদেশে কে কিনছে? তাদের একজনকে সামনে এনে বলেন যে আমি কিনছি আমার শরীরের জন্য, একজনকে বলেন। আমি যদি মনে করেন 10 বছর ধরে অন্তত 1000 খানেক কিডনি অঙ্গ বিক্রি করছি, একজনকে শুধু বলেন এসে যে প্রমাণ দিক যে ভাই হ্যাঁ আমি মিল্টন শাহমাদারের কাছ থেকে কিডনি বা অঙ্গ কিনছি। অথবা এই অঙ্গ কিডনি বিক্রি করতে তো একটা এগ্রিমেন্ট দরকার, একটা আইনি জটিলতা আছে, সেই একটা প্রুফ দেখা যে আমি এই কাগজ, এইখানে এগ্রিমেন্ট আছে, মিল্টন শাহমাদারের সই স্বাক্ষর আছে, এরকম এমন একটা কাগজ দেখান। না, এমন হতে পারে আপনি হয়তো পাচার করে দিয়েছেন, এমন হতে পারে অন্য দেশে। তাহলে আপনার আমার ব্যাকগ্রাউন্ডটা চেক করেন। বাংলাদেশের প্রশাসন আছে না, সরকার আছে না, পুলিশ আছে না, মানে আপনি সকল ভাবে এই বিষয়টা নিয়ে আপনি সকল ধরনের তদন্তের জন্য আপনি চ্যালেঞ্জ করছেন, যে কোনো ধরনের চ্যালেঞ্জ করতেছি, ওপেন চ্যালেঞ্জ করতেছি। আচ্ছা, এমন যদি হয় যে আপনার এই মানে তাদের এই দাবির প্রেক্ষিতে কোনো লাশকে উত্তোলন করে যদি তদন্ত করে দেখা হয় যে তাদের কোনো অঙ্গ, সেটা করলে আপনি রাজি আছেন? রাজি আছি, আমি রাজি আছি, ওপেন চ্যালেঞ্জে।